বুকস প্রেজেন্টস টিবিএস বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহনা হোসেন। আমাদের আজকের অতিথি হয়ে যিনি এসেছেন তিনি বহু গুণে গুণান্বিত একজন মানুষ। পড়াশোনা করেছেন ডেন্টিস্ট্রিতে, কাজ করেছেন একজন রেডিও জকি হিসেবে, এখন করছেন সাংবাদিকতা। আবার এবারের বইমেলায় এসে গেছে তার প্রথম বই। পরিচয় করিয়ে দিচ্ছি নাদিয়া ইসলাম নিতুলের সঙ্গে। স্বাগতম আপা, কেমন আছেন? খুব ভালো আছি। আপনার সাথে কথা বলে এবং এত প্রাণবন্ত ভাবে বললেন আপনি, মনটা ভালো হয়ে গেল। আমার নিজের পুরোনো দিনের স্মৃতি খুব মনে পড়ে গেল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার সাথে আড্ডা দিয়েও মজা হবে আমি বুঝতে পারছি, কারণ কিছুক্ষণ আগে আপনার সাথে আমি যতক্ষণ গল্প করেছি আমার কাছে মনে হলো অনেক কিছু জানার আছে, মানুষকে অনেক কিছু জানানোর আছে। আসলে দেখা যাক কি গল্প হয়। আপনাকে তো সবাই আরজে নিতুল নামেই চেনে। হ্যাঁ হ্যাঁ, আমি আরজের পরিচয়টা শুরুতেই আনতে চাই না। আমি শুরুতে আগে যে আপনার নতুন বইটা প্রকাশিত হয়েছে মিস্ট্রি আনসলভড, এই বইটা নিয়ে একটু জানতে চাই যে এতগুলো প্রফেশনের পাশাপাশি আপনি কেন মনে হলো যে একটা বই লিখে ফেলবেন, তাও আবার সাইকো থ্রিলারের মতো কঠিন একটা জনরা নিয়ে কাজ শুরু করলেন প্রথম? আসলে আমি যদি আমার জীবনে অন্য কিছু নাও হতাম, যেহেতু আমি দন্ত চিকিৎসায় পড়াশোনা করেছি, তারপর রেডিওতে দীর্ঘ সময় ছিলাম, ফটোগ্রাফিতেও আমি একটা দীর্ঘ সময় ছিলাম, এখন আমি হাল ফ্যাশনে আছি, লাইফস্টাইল পোর্টাল প্রথম আলো, সেখানে লাইফস্টাইল জার্নালিস্ট হিসেবে, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছি। আমি আসলে যেহেতু খুব ভালো একজন পাঠক ছিলাম, সেটা আমি একদম দৃঢ়চিত্তে বলতে পারি, আমি লেখক কোনো না কোনো সময় হতাম। আমার কাছে মনে হয় এটা আমার প্রথম ভালোবাসার জায়গা, বই পড়াটা, যেটা আমাকে চিনিয়েছে, জানিয়েছে আর বইয়ের জগতে আটকে রেখেছে। তো আসলে যাই কিছুই করতাম না কেন, আমি কিছু একটা লিখে ফেলতাম কোনো একটা। তো আমার কাছে মনে হয় এটা আমার ভাগ্যেই ছিল যে আমি কিছু একটা লিখব। মানে নিজেই চিন্তা করেছেন যে কোনো না কোনো সময় একটা সময় লিখবেন? হ্যাঁ, কারণ লেখালেখি হচ্ছে আমার সবচেয়ে প্রাণের বিষয়। অনেকে হচ্ছে বই পড়া দেখলে অবাক হয়, ট্রেনে বাসে সবসময় যখন ভ্রমণে যে একটা করে বই আমার কাছে থাকে, আমি অবাক কেন হয় জানি না, কারণ আমি যেভাবে প্রতিদিন খাবার খাই, প্রতিদিন অফিসে যাই, বাড়ির কাজ করি, বই পড়াটা হচ্ছে আমার জীবনের অংশ। তাই যেহেতু বই পড়ি, লেখালেখি করাটাও খুবই স্বাভাবিক একটা বিষয়। আচ্ছা, স্বাভাবিক বিষয় আমি মেনে নিলাম, কিন্তু মিস্ট্রি আনসলভড এর মতো সাইকো থ্রিলার দিয়ে আপনার কেন শুরু? মানে এটা একটু তো কঠিন জনরা, তাই না? হ্যাঁ, অনেক কঠিন জনরা, এবং আমি বলতে চাই না, তবে কবিতা উপন্যাস লেখার ক্ষেত্রে নিজের মনের মাধুরী মিশিয়ে লেখা যায়, কিন্তু আপনি যখন সাইকোলজিক্যাল থ্রিলার লিখবেন, ক্রাইম উপন্যাস লিখবেন, আপনার যদি পড়াশোনাটা না থাকে, আপনি বিজ্ঞান বা সাম্প্রতিক বিশ্ব সম্পর্কে না জানেন, তাহলে আসলে জমে ওঠে না বিষয়টা। তো সেক্ষেত্রে অবশ্যই বলবো সত্যজিৎ রায়, ব্যোমকেশ, তারপরে হচ্ছে তিন গোয়েন্দা ছোটবেলা আমরা সবাই পড়েছি, এডগার অ্যালান পো, এগুলো অনুপ্রাণিত করতো। সমরেশ শীর্ষেন্দুর বই পড়ে বড় হওয়া, এবং আমি বই যখন পড়তাম মাঝে মাঝে এমন হতো খুব বকা খেতাম, কারণ আমি বইয়ের ভিতরে ঢুকে নিজেকে ক্যারেক্টার ভাবা শুরু করতাম ওখানে লেখা। তবে সাইকোলজিক্যাল থ্রিলার যদি বলি, 90-এর দশকে যেহেতু আমাদের বেড়ে ওঠা, খুব সম্ভবত 97-98 সময়টা হবে, সে সময় হচ্ছে বিটিভিতে হুমায়ুন আহমেদ স্যারের একটা টিভি সিরিজ ছিল অদেখা ভুবন, এবং সেখানে 12টা গল্প নিয়ে এরকম, এখন তো অনেক রকমের ওয়েব সিরিজ হয়, কিন্তু ওটা আমার ছোটবেলার বা আমার কিশোর জীবনটাকে বা ওই সময়টাকে খুব অনুপ্রাণিত করেছিল। সেখানে একটা পর্ব ছিল জাহিদ হাসানের সুইটি থাকে, একটু ডিটেল করে বললাম। হ্যাঁ প্লিজ। তো ওখানে দেখা যায় জাহিদ হাসান সুইটি, তারা দুজন ঘুমিয়ে আছেন, হুট করে তার ঘুম ভাঙে জাহিদ হাসানের, উনি দেখেন ওনার পাশে ওনার স্ত্রী ঘুমিয়ে আছেন, পাশে আরেকজন সুইটি হাতে ছুরি নিয়ে ঘুরছেন। তো আমার কাছে মনে হয় যে থ্রিলার যে খুব নিজেদেরকে ভেতর থেকে একটা টানে বা রহস্য রোমাঞ্চ টানে, ওটা শুরু। এবং এই বইটা লেখার আরেকটা হচ্ছে, আমি 2011 সাল থেকে রেডিওতে কাজ করছি, পিপলস রেডিও, রেডিও নেক্সট, আর শেষ ছিল এবিসি রেডিওতে, যেটা প্রথম আলোরই ট্রান্সকম গ্রুপে। তো আমি প্যারানর্মাল অ্যাক্টিভিটি শো করতাম, যেহেতু ওটা আমার খুব পছন্দের বিষয় ছিল। সেই শোটা করতে করতে মানুষ আসতো, তাদের প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটনা বলতো, গল্পগুলো নিয়ে আমাদের বিভিন্ন সেগমেন্ট থাকতো, বারমুডা ট্রায়াঙ্গেল বা এই বিষয়গুলো, মমি, এগুলো নিয়ে আমরা বলতাম। এবিসিতে রেডিওতে আসার পর সুযোগ হলো আমাদের থ্রিলার স্ক্রিপ্ট বা হরর স্ক্রিপ্ট লেখার। আমার মনে হয় ওই জায়গাটা আসলে আমাকে লেখক হিসেবে পরিপূর্ণ করেছে। ওখানে আমি প্রায় 24টার মতো স্ক্রিপ্ট লিখেছিলাম, সবগুলোই সাইকোলজিক্যাল থ্রিলার, এবং একদম হরর জনরা বললে আমি কখনো খুব হরর লিখতে পারিনি। থ্রিলার আছে, এখানে যুক্তি ছিল, রহস্য ছিল, বিজ্ঞান ছিল, সবকিছু ছিল, এবং এখানে মোট 11টা গল্প আছে। প্রত্যেকটা গল্পের এন্ডিং নেই, এবং আপনাকে
প্রশ্নের মুখোমুখি করবে, যেটা আমার কাছে মনে হয় থ্রিলারের সবচেয়ে বটন আকর্ষণীয় একটা অংশ। কিন্তু একটু মানুষের মনে কি, পাঠক হিসেবে কি মনে হয়, মানুষের মনে কি একটু অস্বস্তির জন্ম দেয় না যখন কোনো একটা গল্প শেষ হচ্ছে না? হ্যাঁ, আমার হয় এটা পাঠক হিসেবে যে আচ্ছা লেখক কি চিন্তা করেছিলেন, বা কোনো লেখা যখন পড়ি সেই চরিত্রে নিজেকে কল্পনা করার অভ্যাসটা আমারও আছে, তখন মনে হলো হাই হাই এখানে কি হবে, এখানে কেন থেমে গেল, ওর কি হলো। এইটা কি লেখক হিসেবে পাঠকের সাথে একটু অন্যায় হয়ে যায় নাকি? আমার মনে হয় না, কারণ রহস্য রোমাঞ্চে যদি ওটা না থাকে, একদম মানে সুখে শান্তিতে হলো, শেষের কবিতার মতো কোনো এন্ড হলো, তাহলে মজা লাগলো না। এখানে একটা গল্প আছে যেটা আমার খুব পছন্দের একজন লেখক, তাকে উদ্দেশ্য করে লেখা, সাদাত হোসেন, সবাই চেনেন, এবং গতকাল আমি সাদাত ভাইকে আমার বইটা দিতে গিয়েছিলাম। ওই গল্পটার নাম হচ্ছে কুহক। সবাইকে একটুখানি স্পয়লার দিয়ে দিই। সেখানে একটা চরিত্র থাকে, উনি রাইটার, উনি প্রচন্ড জনপ্রিয় রাইটার। উনার গল্পের যে পাণ্ডুলিপি সেটা হাতে ছাপানো, মানে হাতে লেখা হয়, ছাপানো হয় না। এটা প্রকাশকের কাছে যাওয়ার পরে প্রথম যেই পাঠকটা বইটা পড়ে, শেষের দিকে সে দেখে 4 পাতা নেই। তো তার সাথে রহস্যময় কিছু ঘটে, বা তিনি আসলে তার মৃত্যু হয় খুব একটু ভয়াবহ ভাবে, এভাবেই গল্পটা শেষ হয়। এরকম একটা মিস্ট্রি। তো আমার কাছে মনে হয় যে রহস্য রোমাঞ্চ মানে এরকম একটা এন্ডিং না হলে, এটা আমার নিজস্ব বিবেচনা, আমার যখন ওই হ্যাপি এন্ড হয় আমার ভালো লাগে না। বইয়ের ভিতরে ওই বিষয়টা রয়েছে। হ্যাপি এন্ডের ট্রেন্ডিং বোধহয় অনেক আগেই, ট্রেন্ডটা বোধহয় শেষ হয়ে গেছে। আর এখন আসলে থ্রিলার যে জনরাটা এখন অনেক বাস্ট, প্রায় 40-50 রকমের থ্রিলার রয়েছে। সেটা মেডিকেল থ্রিলার, কখনো ফ্যান্টাসি থ্রিলার, কখনো হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার, যেটা আমার কাছে খুব আকর্ষণীয় পছন্দের। এবং আমি নিজে আমার জীবনে বেশ কিছু এরকম সিজোফ্রেনিয়ার পেশেন্ট দেখেছি, এবং ব্যাখ্যাতীত অনেক ঘটনা আছে, এবং আমি বিলিভ করি পৃথিবীতে প্যারানর্মাল আছে, কারণ আমি ফিল করেছি, আমি দেখেছি, কারণ আমি যেহেতু শো করেছি দীর্ঘ সময়, এবং আমি দেখেছি। এবং অনেক কিছু ব্যাখ্যাতীত থাকে যেগুলো হচ্ছে প্রকৃতি চায় না আমরা ওটা সলভ করি। যখন আপনি সেটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন, তখন আপনি প্যারানর্মাল কিছু দেখতে পারবেন। এরকম তো আমি বলবো না জিন ভূত এসে চলে আসবে, কিন্তু কিছু একটা ঘটে যেটা হচ্ছে আমাদের অজানা। কিন্তু একটা প্রশ্ন আসে আমার মনে, যে যখন আপনি সাইকো থ্রিলার লিখছেন, তখন যেই বিষয়টা নিয়ে লিখছেন সেটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনি লেখায় দেবেন কি দেবেন না সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু আপনাকে জানতে তো হয় অবশ্যই, এবং সাম্প্রতিক বিষয় সম্পর্কে আপনাকে জানতে হয়, কারণ মানুষের আগ্রহ থাকবে সেই সাম্প্রতিক বিষয় নিয়ে। এই বিষয়গুলো কিভাবে আপনি অ্যারেঞ্জ করে ওঠেন যে এত বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো সাম্প্রতিক সময় একসাথে মার্জ করে লেখা কতটুকু কঠিন, বা কতটুকু এটাকে আপনাকে আনন্দ দেয় না মানসিক চাপের মধ্যে ফেলে? মানসিক চাপ দেয় না। আমি যখন কোনটা লেখা লিখতে হয়, বা এখানে যে গল্পগুলো লিখেছি, প্রচুর যে আমি খোঁজাখুঁজি করেছি, রিসার্চ করেছি, আমার ভালো লেগেছে। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড মেডিকেল, আমি নিজে ডেন্টালে পড়তাম, আমি ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে পোস্ট গ্র্যাড করেছি। একটা গল্প আছে শেষ প্রতিশোধ। ক্যান্সার হওয়ার পর একটা মানুষ শেষ স্টেজে চলে এসেছে, যে কোনো সময় সে মারা যাবে, কিন্তু সে মারা যাচ্ছে না। তো সেখানে অনেক মেডিকেল টার্ম। তো তখন দেখা গিয়েছে আমার 2-3 জন স্যারকে ফোন দিয়েছি, যেহেতু আমি একটু দীর্ঘ সময় মেডিকেলের প্র্যাকটিসে নেই, কিন্তু বইয়ের মধ্যে আছি। তো স্যার, এটা তো আমি জানতাম, বই দেখা বা তাকে জিজ্ঞেস করা, এবং তারা ক্যান্সার নিয়ে কাজ করেন, যে এখানে কি এই জিনিসটা লিখবো কিনা, এটা সঠিক কিনা, সেটা লেখা। তো এটা হচ্ছে আমার মেডিকেল এক্সপেরিয়েন্স থেকে। আমার পুরনো অ্যান্টিক বাড়ি খুব পছন্দ, পুরনো জমিদার বাড়ি, এবং প্রত্যেকটা এরকম জমিদার বাড়ি পুরোনো জায়গায় গেলে মানুষের ডেজাভু হয়, আপনার গেলে মনে হবে এখানে আপনি এসেছেন। এবং এটা কিন্তু অস্বাভাবিক কিছু না, এটা আপনার সাথেও হয়েছে, আমার সাথেও, যারা এখন দর্শক দেখছেন তাদের কারো না কারোর সাথে অবশ্যই হয়েছে, কখনো না কখনো অবশ্যই মানে এখানে গেলে মনে হয়, যেমন এখানে এসে মনে হচ্ছে আমি তো মনে হয় কখনো না কখনো এখানে আসছিলাম। হতে পারে ছোটবেলা থেকে আমরা সবাই বইমেলায় আসি, তো এরকম কিছু একটা দেখে মনের মধ্যে মনে হচ্ছে এসছি। এই ডেজাভু নিয়ে আমার চন্দ্রহার গল্পটা, এটার মধ্যে আবার অনেকে খুঁজে পাবেন এই সাথে মিল, ওর সাথে মিল। আমি যেটা ট্রুলি বিলিভ করি, কপি বলে পৃথিবীতে কোনো উপন্যাস নেই। প্রথম যে গল্পটা, সেটা প্রথম যিনি লেখক লিখে ফেলেছেন তার থেকে অনুপ্রাণিত হয়ে আমরা লিখি। যেমন যারাই থ্রিলার লেখেন, কেউ অস্বীকার করতে পারবে না কোনো না কোনোভাবে আমাদের এডগার অ্যালান পো, শার্লক হোমস, ব্যোমকেশ, সত্যজিৎ আমাদেরকে প্রভাবিত করে। আমরা ফেলুদা খুঁজে বেড়াই, এবং যখন আসলে মৌলিক কোনো থ্রিলার বা গল্প লিখি, যে বিষয়টা আমি, যেমন নাজিমুদ্দিন ভাই আমার খুব পছন্দের লেখক, আমি ওনার অনেক বড় ভক্ত, যেটা হচ্ছে যদি মৌলিকতা না থাকে, যেমন একটা গল্প পড়ে মনে হলো, যেমন মাসুদ রানা কখনো আমাকে টানেনি, উইথ ডিউ রেসপেক্ট, অনেকে পছন্দ করে। মাসুদ রানা পড়লে আমার মনে হচ্ছে মিশন ইম্পসিবল, অথবা মনে হয় একটুখানি জেমস বন্ডের মতো।
কিন্তু আমি যখন নাজমুদ্দিন ভাইদের রবীন্দ্রনাথ এখানে খেতে আসিনি, আমার খুব ভালো লেগেছে, কারণ যে মেয়েটা সে রবীন্দ্রসঙ্গীত ভালোবাসে, রবীন্দ্রনাথের গান গায়, সে বাঙালিরা রান্না পছন্দ করে, সে রান্না করে, সে বই পড়ে, এটা দেখলে একটা বাঙালি মেয়ে মনে হতেই পারে যে আমি মোহনা হচ্ছে এরকম একজন মুস্কান জুবেরি। ওই এসেন্সটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি গল্পে রেখেছি। গল্পে বিজ্ঞান আছে, সবকিছু আছে, কিন্তু আমাদের পারিপার্শ্বিকতা, আমার বাংলাদেশে পড়লে যাতে মনে না হয় এটা নিউ ইয়র্কে বসে লিখছে বা ওখানকার প্রেক্ষাপটে, ওর মনে হবে এটা বাংলাদেশে একটা মানুষের সাথে ঢাকার মধ্যে এরকম ঘটনা, আমার জীবন সংশ্লিষ্ট, জীবন ঘনিষ্ঠ লেখা। মানে আমার বন্ধু, আমার পাশের মানুষটাকে নিয়ে এরকম একটা থ্রিলার হতেই পারে। এটা পড়ে আমার যেন মনে না হয় যে আমি ছোটবেলায় এক্স ফাইলস দেখেছিলাম, ওগুলা দেখে লিখছি। এটা আমার মাথায় সবসময় ছিল। লেখক হিসেবে তো অনেকগুলো কথা শুনলাম, এবার আপনার বাকি পরিচয়গুলো একটু ছোট্ট করে জানতে চাই, যে কোন পরিচয়টা সবচেয়ে বেশি উপভোগ করেন। অনেকগুলো পরিচয় আছে, আপনি পেশায় একজন দন্ত চিকিৎসক, আপনি একজন সাংবাদিক, আপনি আরজি হিসেবে কাজ করেছেন, এখন লেখক। কোন পেশাটা সবচেয়ে বেশি উপভোগ করেন? বর্তমানে আমি আছি প্রথম আলোতে, আমরা লাইফস্টাইল, ফ্যাশন অ্যান্ড হাই এন্ড ফ্যাশন নিয়ে কাজ করি। সেটা হচ্ছে হাল ফ্যাশন, সেখানেও ট্রাভেল নিয়ে লেখা হয়, ফিটনেস নিয়ে লেখালেখি করা হয়। তবে আমার মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল আমি যখন রেডিওতে ছিলাম, কারণ আমার জীবনের ওই সময় যে আপনি সাক্ষাৎকার নিচ্ছেন না, সাক্ষাৎকার নিলে একটা মানুষের সাথে গল্প, যেমন আপনার সাথে গল্প করছি, আমার দীর্ঘ সময় পর্যন্ত মনে থাকবে যে মোহনা আপুর সাথে গল্প করছিলাম। এত মানুষের সাথে গল্প করেছি, এবং আমার প্রথম শোয়ের দিন আমি খুব নার্ভাস ছিলাম। আমি নুমা আপার ইন্টারভিউ নিচ্ছিলাম, মানে ফাহমিদা নবী, আমার যিনি মেন্টর ছিলেন মুকুল ভাই। আমি বললাম ভাই আমি কি কোয়েশ্চেন করবো, কারণ আমি কখনো ইন্টারভিউ নিইনি, ঈদের শো। বলে যখন তোমাকে প্রথম কোয়েশ্চেনটা জিজ্ঞেস করবে, মানে তুমি প্রথম কোয়েশ্চেন তুমি তাকে জিজ্ঞেস করবে, দ্বিতীয় কোয়েশ্চেন তুমি পেয়ে যাবে। এবং এই মটোটা হয়ে গেছে যে আপনার সাথে গল্প করে আপনি কিন্তু জানেন পরের কোয়েশ্চেনটা কি। সবসময় এটাই হয়েছে। গানের মধ্যে ছিলাম, খুব ব্লেসড আমি নিজেকে মনে করি যে আমার উপর আশীর্বাদ ছিল, আমি এত অসাধারণ সব মানুষদের সাথে কাজ করেছি। গানের জগতের মধ্যে ছিলাম, নেতিবাচকতা খুব কম ছুঁয়েছে, এবং আমার সারা জীবনের যে পড়ার জ্ঞান, ছোটবেলা থেকে বই পড়ার অভ্যেসটা, আমি যতবার শো করেছি আমি মনে হয় মাথার ভিতরে শব্দগুচ্ছ চলে এসছে এবং আমি শো করতে পেরেছি। তো অবশ্যই রেডিও। তবে হ্যাঁ, বাই প্রফেশন ডেন্টিস্ট হিসেবে কাজ করার সময় মানুষের চিকিৎসা করেছি, মানুষের সম্মান ভালোবাসা পেয়েছি, সেটা অনুপ্রাণিত করে। এবং এখনো যখন আমি কাজ করি প্রথম আলোতে লাইফস্টাইল পোর্টালে, এখনো সবাই দেখা যায় আরজে হিসেবে বেশি কাউন্ট করে, এবং বই আসে তোরা খুব উচ্ছ্বসিত। যদিও আমি চাইনি আরজে পরিচয়টা দিয়ে বই লিখতে, নিজের নামটা দিয়ে চেয়েছিলাম, যেহেতু দীর্ঘ সময় কাজ করেছি এই কারণে ওরা ওটাই পছন্দ করে। রেডিও বেস্ট লেখালেখিটা মানে অনুপ্রাণিত হয়েছি, এবার লেখা চালিয়ে যাব। লাইফস্টাইল পোর্টালে ছোটাও ভালো লাগছে, আমরা ফ্যাশন নিয়ে কাজ করি, মানুষের জীবন নিয়ে কাজ করি, তো মিল আছে। রেডিওর ওইটাই আমাকে অনুপ্রাণিত। একটা কমন প্রশ্ন নিশ্চয়ই আপনি সবখানে ফেস করেন, যে ডেন্টিস্ট্রিতে পড়াশোনা করে কেন আপনি মিডিয়াতে কাজ করছেন, কেন আপনি বই লিখছেন, কেন আপনি আরজে হলেন? এই প্রশ্ন আমি আপনাকে করব না, কারণ আপনার কথায় আমি বুঝতে পেরেছি যে আপনি এই জিনিসগুলো আসলে অনেক এনজয় করেন, সেই কারণেই বোধহয় আপনি ওইটার চেয়ে এই জায়গাটাকে প্রায়োরিটি দিয়েছেন বেশি। একটা শেষ প্রশ্ন করতে চাই আবার, সেটা হচ্ছে এই বইটা মানে আপনি কতটুকু সফলতা কামনা করেন এই বইমেলায়? বইমেলা থেকে আপনার প্রত্যাশা কেমন? যেটা হয় এইবার, এখন না মানুষের বই কেনার একটা উদ্যোগ দেখা যায়। যেমন আমার যেটা স্টল স্বপ্ন ৭১ 753 নম্বর স্টলে আমার বইটা এসছে, এবং আশা করে দেখলাম কালকে ভ্যালেন্টাইন ডে ছিল, তো একটু কম বয়সী বাচ্চারা 200 টাকার মধ্যে কোনো বই আছে কিনা তারা খুঁজছে, এবং আমি জানি না এবার মনে বইমেলায় মানুষ ঘুরতে বেশি আসছে, বই একটু কম কেনা হচ্ছে, হয়তো শেষের দিকে কিনবে, যেমন আমিও হয়তো শেষের দিকে কিনবো। যারা বই কেনে তারা বোধহয় পুরো মাসটা একটু 21-22 তারিখ পর্যন্ত বুক লিস্ট তৈরি করে, তারপরে বোধহয় যে তারা বই কেনে, যেটা আমার ক্ষেত্রে হয়। এবং আমার বইটার ক্ষেত্রে হয়েছে যে আমার প্রকাশক বলছে এত বড় বই কেন করেছে, যদি একটু ছোট সাইজ করতেন তাহলে কিনতো। তা আমার এটা খুব মন খারাপ করে, কারণ আমার কাছে মনে হয় যে আমরা ছোটবেলায় টিফিনের টাকা জমিয়ে ব্যাংক ভেঙে টাকা নিয়ে আসতাম, টাকা কম পড়লে আব্বু মোটামুটি পুরো মানি ব্যাগ খালি করে নিতাম এবং ধরে ধরে নিয়ে তখন বেবি ট্যাক্সির ভিতরে ঢুকান, আর বই কিনতে হবে না, বাসায় চলো। তো এই জিনিসটা, এটা যে কি আনন্দের, ওটা মিস করি। এবং আমি পাঠক হিসেবে আশা করি যে থ্রিলার যদি আপনি ভুলভাল লিখেন সবার আগে পাঠক ধরে ফেলবো, এবং আমি একটু টেনশনই আছি, কারণ আমি খুব বড় বড় যারা আমার মেন্টর বা যাদের বই পড়ি তাদেরকে আমি বই দিয়ে এসেছি। তো আমি বলেছি যদি পচা হয় খুব বকা দিবে, আর যদি একটু ভালো হয় আমাকে বলবেন নেক্সট টাইমের জন্য। আমি আশা করি এই বইটা পড়লে আপনি ঠকবেন না। আমিও আশা করি এই বইটা যাদেরকে আপনি দিয়ে এসছেন তাদের কাছ থেকে আপনাকে বকা শুনতে হবে না, তাদের কাছ থেকে প্রশংসাই আসবে। অসংখ্য ধন্যবাদ আপা, আপনার সাথে গল্প করে খুব ভালো লেগেছে। মনে হলো খুব সাজানো গোছানো একটা বই লেখার মতো করে আপনি লিখে নিয়ে এসে আমাদেরকে পড়ে শুনিয়েছেন, খুব সুন্দর করে বলেছেন। ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ আপু। আপনাকে একটু বলে দিতে চাই সবাইকে, আমার এই বইটার প্রচ্ছদ করেছেন আমার খুব পছন্দের ছোট ভাই আরাফাত করিম। ও হচ্ছে কার্টুনিস্ট এবং খুবই গুণী একজন ছেলে, এবং এই বইটা এসেছে স্বপ্ন ৭১ 753 নম্বর স্টল। এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার, কিন্তু এর মধ্যে কিন্তু প্রেম আছে, ভালোবাসা আছে, সবকিছুর এসেন্স আপনি পাবেন, সবকিছু খুঁজে পাবেন। আমাদের বাংলাদেশের সাইকোলজিক্যাল থ্রিলার যদি একটু অন্যভাবে দেখতে চান তাহলে মিস্ট্রি আনসলভ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপু। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আশা করি আমাদের আজকের আড্ডা আপনাদের ভালো লেগেছে। যারা সাইকো থ্রিলার পছন্দ করেন তারা এই বইটা পড়ে দেখতে পারেন, জানাতে পারেন কমেন্ট করে যে কেমন লাগলো বইটা পড়ে। আমাদের আড্ডার উদ্দেশ্য কিন্তু এটাই যে আপনারা যে বুক লিস্টটা তৈরি করেন সেই বুক লিস্টটা তৈরি করতে আপনাদেরকে একটু সাহায্য করা, লেখকদের সাথে কথা বলা, কোন চিন্তা থেকে তারা বইটা লিখেছেন সেই জিনিসগুলো আপনাদেরকে জানানো, এবং একই সাথে বইটা পড়লে সেখান থেকে আপনারা কি আহরণ করতে পারবেন সেই জিনিসটাও আপনাদেরকে বলা। আশা করি আমাদের আড্ডা ভালো লেগেছে। আমরা প্রতিদিনই এইভাবে আড্ডা দেই বইমেলায়, নতুন লেখক, প্রখ্যাত লেখক, কথা সাহিত্যিক, কবি সবার সাথে আড্ডা দেই, জানানোর চেষ্টা করি তাদের চিন্তাগুলো। যদি আপনারা এই আড্ডাগুলো দেখতে চান তাহলে চোখ রাখতে হবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।